আজ তোমাদের একটি নতুন অধ্যায় গণিতের জন্য আলোচনা করছি, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে অনেক মহাজন তারা কিছু টাকা ধার দিয়ে কয়েক বছরের মধ্যে অনেক টাকা দাবি করে। তো তারা কিভাবে দাবি করত সেটা আমরা শুনতাম, গল্প শুনেছি। আজকে আমরা দেখব কিভাবে টাকাটা অনেক টাকা হয়ে যায়। আমরা আগের ক্লাসগুলোই করেছি সরল সুদ 100 টাকা 10% হারে ব্যাংকে যদি জমা দিই 1 বছর পরে সুদ হয় 10 টাকা। 2 বছর পরে সুদ হবে কত? 20 টাকা। 3 বছর পরে হবে 30 টাকা। তাহলে সুদটা প্রতি বছরই 10 টাকা 10 টাকা 10 টাকা করে। কিন্তু 100 টাকা 10% হারে 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, ওই সুদটা দ্বিতীয় বছরে যদি আসল হয়ে যায়, তখন দ্বিতীয় বছরে যখন সুদ ক্যালকুলেশন করতে হবে তখন 110 টাকার উপরে 10% করলে তখন আর 10 টাকা হবে না, তখন হবে 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে তখন ওই আসল ছিল 110 টাকা, আবার সুদটা জমা হবে 11 টাকা, 121 টাকা হয়। তারপরে বছর 121 টাকার উপর সুদ ক্যালকুলেশন হবে। তো এইভাবে সুদটা যখন আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার উপর যখন সুদ ক্যালকুলেশন করা হয় তখন তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদাসল। মানে চক্রাকারে সুদটা আসলে রূপান্তর হয়, তারপরে আবার সুদ নির্ণয় হয়। এই জন্যই নাম হয়েছে চক্রবৃদ্ধি সুদাসল বা চক্রবৃদ্ধি সুদ। তো এই চক্রবৃদ্ধি সুদাসল এক্ষেত্রে কী ধরনের সমস্যা আসে সেগুলো শর্ট কোশ্চেন রয়েছে, এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে এবং বড় কোশ্চেনও থাকে 5 নম্বরের। তো সেগুলো করতে গেলে আমাকে প্রথমে থিওরিটা ভালো করে জেনে নিতে হবে আমাদের। তো প্রথম আমরা দেখি বোর্ডে, দেখো আমরা লিখে রেখেছি 1 নম্বর, পি টাকার বার্ষিক R% আর চক্রবৃদ্ধি হার সুদে n বছরে চক্রবৃদ্ধি সুদাসল এ হলে কি করে ক্যালকুলেশন করব না, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n টাকা। তো চক্রবৃদ্ধি সুদটা কত হবে? এইটা দাঁড়ালো সুদ আসল। সুদটা কত হবে? a - p, দ্যাট ইজ a মানে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, সেটা লিখলাম -p, p মানে আসল। সেখান থেকে যদি আমরা পিটা কমন নিয়ে নিই তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার n -1 টাকা হবে। এইভাবে চক্রবৃদ্ধির সুদটা বের করব। 3 নম্বর আমরা দেখছি এখন কম্পিটিশনের বাজার। কেউ বলবে আমি 1 বছর পরে সুদটা আসল করব, কোনো কম্পিটিটর ফাইন্যান্সার বলল যে না, আমরা 6 মাসের মধ্যে যে সুদটা হবে সুদটা আবার নিয়ে এসে আসলের সঙ্গে যোগ করে দেবো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি সুদ বাড়বে। কোনো কম্পিউটার বলবে যে আমরা 3 মাসে সুদটা আসল করে দেব। এইভাবে প্রতিযোগিতার বাজারে বিভিন্ন ফাইন্যান্সাররা এইরকম একটা প্রয়োগ করতে চলেছে বা করছে। তো সেক্ষেত্রে সুদ তো নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে সুদ পর্ব যদি মাস হয়, অর্থাৎ যদি 6 মাস হয়, 6 মাসে যা সুদ হবে সেটা আসল হয়ে যাবে। সেক্ষেত্রে 1 বছরে পর্ব হবে 2টো। তো সেখানে যদি আমরা সুদ পর্ব ধরে নিই, সেক্ষেত্রে 3 নম্বরটা কি বলছে দেখি। যদি সুদ পর্ব মাস হলে পি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের চক্রবৃদ্ধি সুদাসল এ হলে a = p × 1 + r/100 যেমন লিখেছিলাম তেমনই লিখলাম, কিন্তু তার সঙ্গে ইন্টু সুদ পর্ব a/12 হোল টু দি পাওয়ার n × 12/a টাকা। এবারে এটা সুদ পর্ব যদি 6 মাস হয় তাহলে এই জায়গায় 6 বসাবো। তাহলে p × 1 + r/100 গুণিত 6/12 মানে 1/2 ইন্টু n × 12/a, 12/6 = 2 মানে 2n হবে। এবার 4 মাস অন্তর হলে এই জায়গায় 4 বসাবো, 6 মাস অন্তর হলে 6 বসাবো, 3 মাস অন্তর হলে এই জায়গায় 3 বসাবো। যেমনটি বলবে তথ্যে দেওয়া থাকবে তেমনটি এর মানটা বসিয়ে দেব।
এরপর আমরা আসছি এই সূত্রগুলো কাজে লাগিয়ে সমহার বৃদ্ধি একটা অধ্যায় রয়েছে, আমরা দুটো একসঙ্গে আলোচনা করে নিচ্ছি। সেটা আজকে জনসংখ্যা আছে, ছোটোবেলায় তোমরা পড়তে যে আজকে কোনো শহরের জনসংখ্যা 400 জন, প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে 2 বছর পরে কত হবে। তো আমরা তাহলে 1 বছরে কত বাড়ছে বের করতাম, সেই জনসংখ্যাগুলো আবার যোগ করে দিতাম, দিয়ে আবার বের করতাম। তখন হয়তো শিখতাম না যে চক্রবৃদ্ধি বলে। এখন আমরা জেনে নিই এটা চক্রবৃদ্ধি। সেই চক্রবৃদ্ধি ক্ষেত্রে কেমন হয়, যদি কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক R% হয়, তবে n বছর পরে লোক সংখ্যা হবে p × 1 + r/100 n, ঠিক একই। তবে ওখানে টাকা বলতাম, এখানেতে জনসংখ্যা বলবো। আবার n বছর আগে কত ছিল, বেড়ে আজকে এত হয়েছে, আগে কত ছিল ওই সূত্রটাকে ডিডাক্ট করলে আমরা পাবো p/1 + r/100 n। আমরা হামেশাই দেখেছি, আজকে আমরা গাড়ি কিনলাম, 10 বছর পরে গাড়িটা ভ্যালু একবারে কমে যায়। তো আমরা আগের থেকে বুদ্ধিমান যারা ক্যালকুলেশন করে নিই কত % হারে অবচয় হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে, বের করলে আজকের থেকে 3 বছর পরে কত ভ্যালু হবে তার ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে এটা করব আমরা। কোনো গাড়ির বর্তমান মূল্য p, অবচয়ের হার R% হলে n বছর পরে মূল্য হবে p × 1 - r/100 n। অর্থাৎ মাইনাস করছি কেন, প্রতি বছর কমছে বলে। এইরকম কোনো বাড়ির ক্ষেত্রে সেখানেতে আজকে যা ভ্যালু আছে, প্রতি বছর যদি 10% হারে বাড়ে, 3 বছর পরে কত ভ্যালু হবে জানতে গেলে তখন মাইনাসটা প্লাস করে দেবো। তো আমাদের সিলেবাসে 3 বছর পর্যন্ত আছে, যে 3 বছর পরে হলে অনেক ক্যালকুলেশন বড় হয়ে যাবে, তোমরা পারবে না। সেই জন্যই ম্যাক্সিমাম 3 বছর, 2 বছরও হতে পারে, 2 বছর পরে কত ভ্যালু হবে বা 2 বছর আগে কত ভ্যালু ছিল, এগুলো বের করতে হবে। তাহলে এই আমাদের হাতিয়ারগুলি আমাদের কাজে লাগাতে হবে এই কোনো সমস্যাগুলো সমাধান করার জন্য। এখানে এরপরে আমরা পরের ক্লাসটাতে কিছু অঙ্ক করে তোমাদের দেখাবো এই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করা হচ্ছে।